আপনারা হয়তো অনেক অপরাধের ঘটনা শুনেছেন। আপনারা হয়তো এটাও জানেন যে অপরাধী কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই ছেড়ে যায়, যার কারণে অপরাধীকে শাস্তিও পেতে হয়। কিন্তু আজকে যেই ঘটনাটা আমরা তুলে ধরেছি, আমরা দাবি করে বলতে পারি যে এই ধরনের ঘটনা আপনারা হয়তো আগে কখনোই শোনেননি। আজকের ঘটনায় একটা মৃতদেহ আছে, একটা খুনি আছে। সবাই এইটাও জানতো যে খুনটা কে করেছে। কোর্ট থেকে পুলিশ অবধি সবাই চাইতো যে খুনি শাস্তি পাক, কিন্তু তাও খুনির কোনো শাস্তি হয় না। কিন্তু কেন? সব কিছুই জেনে নেব এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। এই ঘটনা ভারতের একটি মেয়ে নাদিয়া মালিকের। নাদিয়া মালিক নিজের পরিবারের সাথে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে বসবাস করত। নাদিয়া ছোটবেলার থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। পড়াশোনা চলাকালীন যখন নাদিয়ার বয়স মাত্র 16 বছর, তার পরিচয় হয় ভারতেরই ভূপেন্দ্র গগন নামের একটা ছেলের সাথে। ভূপেন্দ্রও সেই সময় ফিলাডেলফিয়াতেই বসবাস করত। ভূপেন্দ্রের সাথে পরিচয় হওয়ার পর থেকেই নাদিয়ার জীবনে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। আগে সে নিজের পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসত, কিন্তু ভূপেন্দ্রের সাথে পরিচয় হওয়ার পর সে যেন ভূপেন্দ্রের জন্য পাগল হয়ে ওঠে। এখন সে সারা দিন শুধু ভূপেন্দ্রের সাথেই কথা বলতো, আর যদি তার কথা অন্য কারোর সাথেও হতো, তাও সেই কথার টপিক হতো শুধু আর শুধু ভূপেন্দ্র। আর শুধু তাই নয়, যখনই সে একটু সময় পেত, নিজের পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সে ভূপেন্দ্রের সাথে দেখা করত। আর সেই কারণেই নাদিয়া নিজের পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়তে থাকে। নাদিয়ার জীবনে হঠাৎ এই পরিবর্তন দেখে নাদিয়ার পরিবারের লোকেরাও চিন্তায় পড়ে যায়। তারা নাদিয়াকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নাদিয়া তখন ভূপেন্দ্র ছাড়া আর কিছুই দেখতে পারছিল না। এমনকি ভূপেন্দ্র ছাড়া অন্য কারোর কোনো কথা তার কানে অবধি যেত না। নাদিয়া ভূপেন্দ্রের প্রেমে এতটাই পাগল হয়ে উঠেছিল যে বারবার তার পরিবারের লোকেদের তাকে বোঝানোর চেষ্টা করায় সে নিজের পরিবারের সাথে সব সম্পর্ক শেষ করে ভূপেন্দ্রের সাথে থাকা শুরু করে। নাদিয়া আর ভূপেন্দ্র বিয়ে না করেই একসাথে লিভ ইন রিলেশনে থাকা শুরু করে, আর এরই মধ্যে নাদিয়া একটা ছেলেকেও জন্ম দেয়। এতদিনে নাদিয়া নিজের পরিবারকে পুরোপুরি ভুলে নিজের বয়ফ্রেন্ড আর ছেলের সাথেই জীবনযাপন করছিল। নাদিয়া নিজের পড়াশোনাও প্রায় বন্ধ করে দিয়েছিল। সময়ের সাথে সাথে নাদিয়ার পরিবারও বড় হয়, আর 2012 সাল আসতে আসতে নাদিয়া 3টে বাচ্চার মা হয়ে যায়। সব কিছুই ভালো চলছিল, কিন্তু তখনই 28শে ফেব্রুয়ারি 2012 সালেই নাদিয়ার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে। নাদিয়া আর ভূপেন্দ্র নিজের 3 মাসের মেয়ের সাথে ঘুরতে বের হয়। এরা তিনজনেই বাজারে ঘুরছিল, আর ঠিক তখনই নাদিয়ার 3 মাসের বাচ্চার কোনো একটা কারণে নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছিল, আর বাচ্চাটা নাদিয়ার কোলে ছটপট করে যাচ্ছিল। আর ঠিক তখনই ভূপেন্দ্র এমন একটা কাজ করে যার কল্পনা নাদিয়া কোনো দিন স্বপ্নেও করেনি। নাদিয়া তার বাচ্চাকে ছটপট করতে দেখে নিরুপায় হয়ে সবার কাছে সাহায্য চাইতে থাকে।
আর ঠিক তখনই নাদিয়াকে কোনো সাহায্য না করে ভূপেন্দ্র নাদিয়াকে বলে, এবার এই বাচ্চাকে তুমি সামলাও, আর পুলিশকেও তুমি ফোন করো, আমাকে এই সবে জড়িও না। আর তারপর ভূপেন্দ্র সেখান থেকে পালিয়ে যায়। ভূপেন্দ্রার এই ধরনের কথা শুনে নাদিয়া কিছু বুঝে ওঠার আগেই তার 3 মাসের বাচ্চা তার কোলেই নিজের শেষ নিঃশ্বাস নেয়, আর তার পুরো শরীর শান্ত হয়ে যায়। নাদিয়া পাগলের মতো চিৎকার করে লোকেদের সাহায্য চাইতে থাকে। তার চিৎকার শুনে একজন লোক পুলিশকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ মেডিকেল টিমকে নিয়ে নাদিয়ার কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মেডিকেল টিম শিশুটাকে মৃত ঘোষণা করে। বাচ্চার মৃত্যুর কারণ জানার জন্যে পুলিশ মৃতদেহের ময়না তদন্ত করায়, কিন্তু আশ্চর্যভাবে ময়না তদন্তের পরেও মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়া যায় না। রিপোর্টে জানা যায় বাচ্চাটা মাস্কুলার ডিসঅর্ডার নামের একটা রোগে ভুগছিল, কিন্তু তাও হঠাৎ করে তার এই মৃত্যু সন্দেহজনক ছিল। আর পুলিশ যখন জানতে পারে বাচ্চা মারা যাওয়ার সময় তার বাবা ভূপেন্দ্র সেখান থেকে পালিয়ে গেছিল, পুলিশের পুরো সন্দেহ ভূপেন্দ্রের দিকে চলে যায়। তারা অনুমান করে নিশ্চয়ই ভূপেন্দ্র বাচ্চাটার সাথে কিছু একটা করে থাকতে পারে। তাই পুলিশ মৃত্যুটাকে খুন ভেবেও তদন্ত চালায়, কিন্তু তাতেও পুলিশ কোনো প্রমাণ পায় না। আর এইভাবে সেই বাচ্চাটার মৃত্যু একটা রহস্য হয়ে থেকে যায়। এই সব কিছুর পরেও নাদিয়ার পরিবারের লোকেরা নাদিয়ার সাথে যোগাযোগ করে তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে, ভূপেন্দ্র ভালো ছেলে নয়, তুমি তাকে ছেড়ে আমাদের কাছে চলে আসো। কিন্তু নাদিয়া কিছুই শুনতে রাজি ছিল না। আর এত সব কিছুর পরও সে ভূপেন্দ্রের সাথেই থাকে। নাদিয়া নিজের পরিবারের কাছে ফিরে যায়নি ঠিকই, কিন্তু নিজের বাচ্চার মৃত্যুর পর ভূপেন্দ্রের সাথে তার সম্পর্ক আর আগের মতো ছিল না। এবার এদের মধ্যে প্রায় ঝগড়া হতো। ছোট ছোট ব্যাপারে ঝগড়া চরমে উঠত। নাদিয়ার বোন মোনা মালিকের হিসেবে এবার প্রায় ঝগড়া হলেই ভূপেন্দ্র নাদিয়ার গায়ে হাত তোলা শুরু করে। এবার ছোট ছোট ব্যাপারেই ভূপেন্দ্র নাদিয়াকে গালাগালি আর মারধর শুরু করে। কিছুদিন নাদিয়া এই সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে, কিন্তু এখন পরিস্থিতি নাদিয়ার সহ্যের বাইরে চলে গেছিল। তাই সে মনে মনে ভূপেন্দ্রকে ছেড়ে আলাদা হয়ে যাওয়ার কথাও চিন্তা করতে থাকে। আর ঠিক সেই সময় তার পরিচয় হয় থমাস সিং নামের একটা লোকের সাথে। থমাস সিং কিছুদিন আমেরিকান আর্মিতে কাজ করেছিল, আর এখন সে আমেরিকান আর্মি ছেড়ে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছিল। আস্তে আস্তে নাদিয়া আর থমাস সিংয়ের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। নাদিয়া আর থমাস সিং দুজনে দুজনকে পছন্দ করা শুরু করে। থমাস চাইতো নাদিয়া ভূপেন্দ্রের থেকে আলাদা হয়ে তার কাছে চলে আসুক, আর নাদিয়াও তাই চাইত। কিন্তু ভূপেন্দ্র নাদিয়াকে কিছুতেই ছাড়তে রাজি ছিল না। এই টানাপোড়েনের মধ্যে আরও কিছু মাস কেটে যায়। 2014 সাল আসতে আসতে নাদিয়া আর ভূপেন্দ্রের সম্পর্ক, যা ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, এখন একটা বিষাক্ত সম্পর্কে পরিণত হয়েছিল। 2014 সালেই নাদিয়া নিজের জীবন আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। সে নিজের পড়াশোনা আবার শুরু করে। নাদিয়ার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, আর সেই কারণে সে ডাক্তারির এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। 2014 সালেই নাদিয়ার প্রি মেডিকেল এক্সামের ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যায়। এই সব কিছুর মধ্যেই
ফেব্রুয়ারি 2014 সালেই ভূপেন্দ্র কোনোভাবে নাদিয়া আর থমাসের সম্পর্কের খবর পেয়ে যায়। আর তারপর থেকেই নাদিয়া আর ভূপেন্দ্রের মধ্যে রীতিমতো অশান্তি শুরু হয়ে যায়। ভূপেন্দ্র এবার প্রায় নাদিয়াকে মারধর শুরু করে। রোজ ঝগড়া আর মারপিটের কারণে নাদিয়া এতটাই নাজেহাল হয়ে ওঠে যে সে ভূপেন্দ্রকে পুরোপুরি ছেড়ে আলাদা হয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ভূপেন্দ্র তা কিছুতেই হতে দিত না। ভূপেন্দ্র থমাস সিংকেও মেসেজ করে জানায়, তুমি যদি নাদিয়ার জীবন থেকে না সরে যাও তাহলে তুমি নাদিয়াকে জীবনে কখনো দেখতে পাবে না, আর এর পরিণাম তোমার জন্যেও খুব খারাপ হবে। নাদিয়ার অনেক চেষ্টার পরও সে কোনোভাবেই ভূপেন্দ্রের থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। তাই কোনো উপায় না পেয়ে সে নিজের দাদা খালিদ মালিককে ফোন করে তার থেকে সাহায্য চায়। বোনের এই ধরনের পরিস্থিতি জেনে খালিদ 2014 9 ফেব্রুয়ারি ভূপেন্দ্রকে ফোন করে তার বোনকে ছেড়ে দিতে বলে। খালিদের ফোন পেয়ে ভূপেন্দ্র রেগে আগুন হয়ে যায়, আর ফোনেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যখন ফোনে খালিদ ভূপেন্দ্রের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় সে ফোনে নিজের বোনের চিৎকার শুনতে পায়। নাদিয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে ভূপেন্দ্র আমাকে ঘরের ভেতরে বন্দি বানিয়ে রেখেছে, আমাকে বাঁচাও। নাদিয়ার চিৎকার শুনে খালিদ কিছু বলতো তার আগেই ফোন কেটে যায়। ফোন কেটে যাওয়ার পর খালিদ বহুবার ভূপেন্দ্রকে ফোন করে, কিন্তু ভূপেন্দ্র ফোন তোলে না। তারপর সে নাদিয়াকেও ফোন করে, কিন্তু নাদিয়াও ফোন তোলে না। কোনো অঘটনের কথা চিন্তা করে খালিদ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। খালিদের ফোন পেয়ে পুলিশ ভূপেন্দ্রের বাড়িতে যায়, কিন্তু সেখানে ভূপেন্দ্র বা নাদিয়া কাউকেই পাওয়া যায় না। পুলিশ ভূপেন্দ্রের খোঁজে সেই সব জায়গায় যায় যেখানে ভূপেন্দ্রের যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ভূপেন্দ্রের কোনো খবরই পাওয়া যায় না। 9 ফেব্রুয়ারি 2014 সালের পুরোটা দিন পুলিশ ভূপেন্দ্রের খোঁজেই কাটিয়ে দেয়, কিন্তু ভূপেন্দ্রকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এর পরের দিন মানে 10 ফেব্রুয়ারি 2014 নাদিয়ার বাড়ির লোকেরা পুলিশের কাছে গিয়ে অফিসিয়ালি ভূপেন্দ্রের এগেনস্টে রিপোর্ট লেখায়। ভূপেন্দ্রের কাছে একটা কালো রঙের নিসান কার ছিল। তদন্ত করে পুলিশ জানতে পারে নাদিয়া আর ভূপেন্দ্রের সাথে সেই কালো রঙের নিসান কারটাও পাওয়া যাচ্ছে না, আর সেই কারণেই পুলিশ অনুমান করে নিশ্চয়ই নাদিয়া আর ভূপেন্দ্র এই কালো কারটা নিয়ে কোথাও বেরিয়ে গেছে। তাই পুলিশ শহরের সব পোস্টগুলোতে কারের নাম্বার দিয়ে ইনফর্ম করে যে যদি এই কারের কোথাও কোনো সন্ধান পাওয়া যায় তাহলে যাতে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। নাদিয়ার পরিবারের লোকেরাও নিজের মতো করে সেই কারটাকে খোঁজার চেষ্টা চালাতে থাকে। সবাই মিলে কারটাকে খোঁজার চেষ্টা চলছিল, আর ঠিক সেই সময় নাদিয়ার মোবাইল থেকে তার দাদা খালিদের মোবাইলে একের পর এক কয়েকটা টেক্সট মেসেজ আসে। এই মেসেজগুলো ভূপেন্দ্র পাঠাচ্ছিল। একটা মেসেজে ভূপেন্দ্র লিখেছিল, তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। সে আর কখনো বাড়ি ফিরবে না, তুমি তাকে আর কখনোই দেখতে পাবে না। আবার আরেকটা মেসেজে ভূপেন্দ্র খালিদকে চ্যালেঞ্জ করে লেখে, তুমি পুরো আমেরিকায় নাদিয়াকে খুঁজে দেখো, কিন্তু তুমি তাকে কোথাও পাবে না। খালিদ এই মেসেজগুলো পুলিশের কাছেও পাঠায়। পুলিশও নিজের তদন্ত আরও জোরালো করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। পুলিশ কোনো সন্ধানই পায় না। এর পরের দিন 11 ফেব্রুয়ারি 2014 নাদিয়ার মোবাইল থেকে খালিদের মোবাইলে আবার কয়েকটা মেসেজ আসে, যাতে লেখা ছিল,
তুমি যদি নিজের বোনের সাথে কথা বলতে চাও তাহলে এখনই আমাকে মোবাইলের মাধ্যমে $20 পাঠাও। আর পরের মেসেজগুলোতে 20 থেকে 50, আবার 50 থেকে 100, আর শেষ অবধি $200 পাঠাতে বলা হয়। কিন্তু এইবার সেই একই মেসেজগুলো নাদিয়ার দাদা খালিদ ছাড়া থমাস সিংকেও পাঠানো হয়েছিল। আর মেসেজগুলোতে শেষে লেখা ছিল যে তোমরা যদি আমাকে টাকা না পাঠাও তাহলে তোমরা নাদিয়াকে জীবনে কখনোই দেখতে পাবে না। মেসেজগুলো পড়ে নাদিয়ার দাদা খালিদ একটা রিপ্লাই করে। সে লেখে, আমরা তোমাকে টাকা পাঠাবো, কিন্তু তার আগে তুমি আমাদের কোনো প্রমাণ দাও যে নাদিয়া জীবিত আছে। তুমি শুধু একবার নাদিয়াকে ফোনে হ্যালো বলতে বলো। এই মেসেজের পরে সে ভূপেন্দ্রের দিক থেকে একটা শেষ মেসেজ পায়, যাতে লেখা ছিল, আজকের পর তোমরা নাদিয়ার আওয়াজ আর কোনো দিন শুনতে পাবে না। ভূপেন্দ্র এতক্ষণ নাদিয়ার ফোন দিয়ে মেসেজে খালিদের সাথে কথা বলছিল, আর ওদিকে পুলিশ নাদিয়ার মোবাইল ট্র্যাক করে ভূপেন্দ্র অবধি পৌঁছানোর চেষ্টা করছিল। কিন্তু যতক্ষণে তারা মোবাইল ট্র্যাক করে লোকেশনে পৌঁছাতো ততক্ষণে ভূপেন্দ্র সেখান থেকে বেরিয়ে ফোন অফ করে দিচ্ছিল। তাই পুলিশ কোনোভাবেই তাদের এক্স্যাক্ট লোকেশন অবধি পৌঁছাতে পারছিল না। নাদিয়ার মোবাইল ফোনের লোকেশনগুলো ম্যাচ করে পুলিশ তাদের রোড ম্যাপ বানায়, যাতে বোঝা যায় ভূপেন্দ্র প্রথমে ফিলাডেলফিয়াতেই ছিল, যেখান থেকে বেরিয়ে তারা ওয়াশিংটনের দিকে যায়। তারপর তারা এগিয়ে যায় নিউ ইয়র্ক সিটির দিকে, আর শেষে ওহাইও শহরে এসে ফোন আবার সুইচ অফ হয়ে যায়। পুলিশ একটা টিম মোবাইলের লাস্ট লোকেশন ট্র্যাক করে ওহাইও শহরের সেই বাড়ি অবধি পৌঁছে যায় যেখানে এসে ফোন সুইচ অফ হয়েছিল। আশ্চর্যভাবে ভূপেন্দ্র এখনও সেই বাড়িতেই ছিল। পুলিশকে আসতে দেখে ভূপেন্দ্র বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। পুলিশও তাকে লক্ষ্য করে তার পিছনে লেগে যায়, আর কিছুক্ষণের লুকোচুরির পরই পুলিশ ভূপেন্দ্রকে ধরে ফেলে। পুলিশ তাকে নাদিয়া আর কারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ভূপেন্দ্র কোনো উত্তর দেয় না। সে বলে, আমি নিজের উকিলের সাথে কথা না বলে কোনো জবাব দেব না। এরপর পুলিশ যখন ভূপেন্দ্রের পকেট চেক করে, তারা সেখান থেকে নাদিয়ার মোবাইল ফোন, নাদিয়ার ড্রাইভিং লাইসেন্স আর একটা কারের চাবি খুঁজে পায়। পুলিশ তদন্ত করে জানতে পারে সেই কারের চাবিটা আসলে সেই কালো নিসান কারেরই ছিল, যা এতক্ষণ ধরে খোঁজা চলছিল। ভূপেন্দ্রকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করাতে ভূপেন্দ্র জানায় সে নাদিয়াকে কারের সাথেই ফিলাডেলফিয়াতেই ছেড়ে দিয়েছিল। কিন্তু তার এই কথা নাদিয়ার পরিবারের লোকেরা কিছুতেই মানতে রাজি ছিল না, কারণ তারা জানত সেই কালো নিসান কারের মাত্র একটাই চাবি ছিল, আর সেই চাবিটা ভূপেন্দ্রের পকেট থেকে বেরিয়েছিল। তাই নাদিয়া চাবি ছাড়া কার কি করে চালাতে পারে? ভূপেন্দ্রের চেহারায় কিছু আঘাতের চিহ্ন ছিল। এই ব্যাপারে জিজ্ঞাসা করাতে ভূপেন্দ্র জানায়, যখন শেষবার সে নাদিয়াকে ফিলাডেলফিয়ায় ছেড়েছিল তখন নাদিয়ার সাথে তার হাতাহাতি হয়েছিল, আর সেই সময় নাদিয়া তাকে এইভাবে আহত করেছে। এবার পুলিশ পুরো ফিলাডেলফিয়া শহরে কার আর নাদিয়াকে খোঁজা শুরু করে। ফিলাডেলফিয়া শহরে পুলিশের এত তৎপরতা দেখে শহরের লোকেদের মুখে মুখে এই ঘটনার চর্চা শুরু হয়ে যায়। সবার মুখে শুধু একটাই কথা ছিল, যে নাদিয়া আর সেই নিসান কারটা কোথায় আছে। নাদিয়া ফিলাডেলফিয়ার সব থেকে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ আর শহরবাসীদের এত তৎপরতার পরও না সেই কারটাকে খুঁজে পাওয়া যায় আর না নাদিয়ার কোনো সন্ধান পাওয়া যায়।
নাদিয়ার মিসিং রিপোর্ট 10 ফেব্রুয়ারি 2014-তে লেখানো হয়েছিল, আর এখন দিন এসে গেছিল 20 ফেব্রুয়ারি 2014। এই 10 দিন নাদিয়াকে এত খোঁজার পরও তাকে কোথাও পাওয়া যায়নি। কিন্তু তখনই 20 ফেব্রুয়ারি 2014 মার্পল টাউনশিপ পুলিশ একটা ফোন কল পায়। কলে জানানো হয় একটা কালো রঙের নিসান কার ফিলাডেলফিয়া মার্কেট স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছে, আর এই কারের ভেতরেই নাদিয়া থাকতে পারে। পুলিশের জন্যে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, কিন্তু কে ফোন করে পুলিশকে এই খবরটা দিল? আসলে সেই কারটা যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার পেছনেই একটা রেস্টুরেন্ট ছিল। একটা লোক যে প্রায় সেই রেস্টুরেন্টে খেতে আসতো, রেস্টুরেন্টে বসেই একটা নিউজ পেপার পড়ছিল, যেই নিউজ পেপারে নাদিয়া আর সেই কার্ডটার কথা উল্লেখ করা ছিল। নিজের সামনেই সেই কার্ডটা দেখে লোকটার সন্দেহ হয়, কারণ সে প্রায় এই রেস্টুরেন্টে আসতো, আর সে বেশ কিছুদিন ধরেই সেই কার্ডটাকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে খবরটা দিয়েছিল। পুলিশ ইনফরমেশনটা পেয়ে সঙ্গে সঙ্গে ফিলাডেলফিয়া মার্কেট স্ট্রিটে ছুটে যায়, আর সেখানে সত্যি একটা কালো নিসান কার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারটা বেশ কয়েকদিন সেখানে দাঁড়িয়েছিল, আর এই কারটার উপরে 8খানা আলাদা আলাদা পার্কিং টিকিট লাগানো ছিল। তার মানে ছিল এই কারটা এখানে পার্ক করার আগে আরও 8টা জায়গায় ইললিগালি পার্ক করা হয়েছিল। তাই ট্রাফিক পুলিশ তার ওপরে পার্কিং টিকিট লাগিয়েছিল। এরপর তাড়াতাড়ি করে কারটা খোলা হয়। কার খুলে দেখা যায় কারের পেছনের সিটে অনেক কাপড় পড়ে রয়েছে। প্রথমে পুলিশ কিছুই বুঝতে পারে না, কিন্তু সেই কাপড়গুলোকে সরাতেই ফুটে ওঠে সেই দৃশ্য যার অনুমান সবাই করেছিল। কাপড়ের তলার থেকে বেরিয়ে আসে নাদিয়া মালিকের মৃতদেহ। যেই নাদিয়া মালিককে পুলিশ 10 দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, সেই নাদিয়া মালিককে তার নিজের কারের ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছিল। মৃত্যুর সময় নাদিয়ার বয়স ছিল মাত্র 22 বছর। নাদিয়ার দেহ ময়না তদন্তর জন্য পাঠানো হয়, আর 21শে ফেব্রুয়ারি ময়না তদন্ত করে ডাক্তাররা একটা প্রেস কনফারেন্স করে। কিন্তু এই প্রেস কনফারেন্সে ডাক্তাররা যা বলে তা কারোর বিশ্বাস হচ্ছিল না। ডাক্তাররা জানায় নাদিয়ার পুরো শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি তার মৃত্যুর কোনো সঠিক কারণও খুঁজে বের করা যায়নি। নাদিয়ার দেহ থেকে অনেক স্যাম্পল কালেক্ট করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, যার রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যেতে পারে। যেহেতু প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি, তাই ভূপেন্দ্রকে পুলিশ অ্যারেস্ট করতে পারে না। কিন্তু তাও পুলিশ তাকে শহরের বাইরে যেতে বারণ করে, আর তার উপরে কড়া নজর রাখা হয়। কিন্তু এপ্রিল 2015 সালে ভূপেন্দ্র পুলিশের চোখে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যায়। কিন্তু এইবার সে একদিন পরেই পুলিশের হাতে ধরা পড়ে যায়, আর তাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু মাস পরেই ভূপেন্দ্র কোর্ট থেকে জামিন পেয়ে যায়, আর সে আবার পুলিশের হাত থেকে বেরিয়ে আসে। এদিকে ফরেন্সিক ল্যাব থেকে প্রায় 8 মাস পর নাদিয়ার স্যাম্পলের রিপোর্ট আসে। এবার সবাই আশা করছিল যে ভূপেন্দ্র নিশ্চয়ই তার অপরাধের জন্য শাস্তি পাবে, কিন্তু এই রিপোর্ট আবার সবাইকে অবাক করে দেয়। রিপোর্টে লেখা ছিল নাদিয়ার সব স্যাম্পলগুলোকে বহুবার নানানভাবে টেস্ট করার পরও নাদিয়ার মৃত্যুর কারণ খুঁজে বের করা সম্ভব হয়নি। এমনকি নাদিয়ার মৃত্যু স্বাভাবিক না হত্যা তাও সঠিকভাবে বলা সম্ভব না।
এই রিপোর্টের পর পুরো আমেরিকাতে হইচই পড়ে যায়। একটা 22 বছরের মেয়ে মারা গেছিল, তার খুন হয়েছিল সেটাও সবাই জানত। তাকে কে খুন করেছিল তাও সবার জানা ছিল, কিন্তু খুনি খোলা আকাশের নিচে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছিল, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে বের করা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন একটা দেশের আইন একটা অপরাধীর সামনে হার মেনেছে। পুলিশ আমেরিকার নানান বড় বড় গোয়েন্দাদের সাহায্য নিয়ে এই কেসটা সলভ করার চেষ্টা করে, কিন্তু তাতেও এই কেসটা সলভ হয় না। অনেক ডিটেকটিভই পরিস্থিতিগত প্রমাণ দেখে অনুমান করেছিল যে ভূপেন্দ্রই নাদিয়াকে বিষ দিয়ে খুন করেছে, কিন্তু তা প্রমাণ করার জন্যে তাদের হাতে কোনো তথ্যই ছিল না। তাই পুলিশ ভূপেন্দ্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। আর শেষে অনেক চেষ্টার পরও পুলিশ ভূপেন্দ্রের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় না করতে পেরে কোর্টে নাদিয়ার মৃত্যুটা সন্দেহজনক বলে ক্লোজার রিপোর্ট জমা করে দেয়। কোর্ট পুলিশের ক্লোজার রিপোর্ট অ্যাকসেপ্ট করে নেয়, আর নাদিয়া মালিকের খুনের মামলা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর এদিকে ভূপেন্দ্রও পুলিশ আর কোর্টের হাত থেকেই চিরকালের জন্যে মুক্তি পেয়ে যায়। কি আশ্চর্য! 22 বছরের নাদিয়া নিজের দুটো ছোট বাচ্চা ছেড়ে এই পৃথিবীর থেকে চলে গেছিল, কিন্তু তাকে কেউ মারেনি। নাদিয়ার পরিবারের লোকেরা তা কিছুতেই মানতে রাজি ছিল না। তাই তারাও নিজের সামর্থ্য হিসেবে কিছু প্রাইভেট গোয়েন্দাদের নাদিয়ার কেসটা তদন্ত করতে বলে। অনেক খোঁজাখুঁজি আর তদন্তর পর গোয়েন্দারা কিছু প্রমাণ জোগাড় করে। নাদিয়ার পরিবার সেই প্রমাণগুলোকে ভিত্তি করে আবার নাদিয়ার কেসটা খোলার জন্যে কোর্টে আপিল করে, কিন্তু পুলিশ প্রাইভেট গোয়েন্দাদের জোগাড় করা প্রমাণগুলোকে ভিত্তিহীন বলে এই কেসটা খুলতে দেয় না। কোনো উপায় না পেয়ে নাদিয়ার দাদা খালিদ নাদিয়ার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য দিতে পারলে $1,00,000 পুরস্কার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করে। মাসের পর মাস কেটে যায়, কিন্তু তাও কেউ কোনো খবর দেয় না। প্রাইভেট গোয়েন্দারা যা প্রমাণ উদ্ধার করেছিল তার ভিত্তিতে নাদিয়ার পরিবারের লোকেরা দাবি করেছিল যে নাদিয়াকে হাতে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছিল, আর এই ইঞ্জেকশনটা ভূপেন্দ্রই দিয়েছিল। ভূপেন্দ্র প্রথমে নাদিয়ার হাতে ইঞ্জেকশনটা লাগায়, তারপর সব প্রমাণ লোপাট করে নাদিয়াকে কারের ভেতরেই বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু গোয়েন্দারা এইটাও জানায় যে নাদিয়া আত্মহত্যা করেছিল, কিন্তু তারও কোনো প্রমাণ কারোর কাছেই ছিল না। ভূপেন্দ্রের ওপরে খুনের মামলা চালানো সম্ভব ছিল না, কিন্তু একটা লোয়ার কোর্ট ভূপেন্দ্র আর নাদিয়ার বাচ্চাদের সম্পর্ককে ভিত্তি করে একটা খোরপোশের মামলা শোনে। আর 2018 লোয়ার কোর্ট ভূপেন্দ্রকে নাদিয়ার পরিবারের লোকেদের খোরপোশ হিসেবে $10 মিলিয়ন দেওয়ার বিচার শোনায়। কোর্ট যত টাকাই খোরপোশ হিসাবে আদায় করে দিক না কেন, কিন্তু নাদিয়ার খুনিকে না ধরতে পারা পুলিশের সব থেকে বড় ব্যর্থতা আর নাদিয়ার জন্য সব থেকে বড় অবিচার ছিল। আর এইভাবে নাদিয়া মালিকের এই কেসটা আজও সারা পৃথিবীর জন্যে একটা রহস্য হয়ে রয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় নাদিয়াকে কিভাবে মারা হয়েছিল, যে তা কখনোই কোর্টে প্রমাণ করা গেল না? বা নাদিয়া কি সত্যি আত্মহত্যা করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। নমস্কার।